বাংলাদেশের ভেতর এক টুকরো পাকিস্তান, যেখানে চার দেয়ালের মাঝে আটকে আছে উর্দুভাষী মানুষের নির্মম বাস্তবতা। একদিকে মাথা গোজার ঠাঁই পেতে এখানে চলে প্রতিনিয়ত মানবেতর লড়াই। ছোট ছোট ঘর আছে, গরমের দিন আছে, আমরা থাকতে পারি না, তারপরে কারেন্ট জায়গা। অন্যদিকে এই অন্ধকার গলির ভেতরেই শিকড় গেড়ে বসেছে মাদক, অস্ত্র আর অপরাধের এক অদৃশ্য সাম্রাজ্য। উদ্বাস্তু জীবনের অভিশাপ নাকি শুধুই অপরাধের চারণভূমি? আসলে কি ঘটে এই রহস্যময় সীমানার ভেতরে? রাজধানীর বুকে এ যেন এক টুকরো বিচ্ছিন্ন এলাকা। চারদিকে উঁচু দালান কোঠা আর আধুনিক নাগরিক ব্যস্ততার মাঝেও এখানের সময় যেন থমকে গেছে। এখানকার প্রতিটি মানুষ উর্দু ভাষায় কথা বলেন, কিন্তু কেন? আজকে আমরা জানার চেষ্টা করব উর্দুভাষী এই মানুষগুলোর বেঁচে থাকার লড়াই আর প্রতিদিনের জীবনযাপনের গল্প। আমি প্রবেশ করছি ঢাকার মোহাম্মদপুরে অবস্থিত শরণার্থী শিবির জেনেভা ক্যাম্পে। এই সরু গলিতে পা রাখলেই মনে হবে আপনি মুহূর্তের মধ্যেই ঢাকার বুক থেকে হারিয়ে পাকিস্তানের কোনো এক ঘিঞ্জি এলাকায় ঢুকে পড়েছেন। চারপাশে উর্দু ভাষার গুঞ্জন, বাতাসে ভেসে আসা চেনা অচেনা সুর আর অবরুদ্ধ এক জীবনযাত্রা। এখানকার বাসিন্দারা, যারা আমাদের কাছে আটকে পড়া পাকিস্তানি হিসেবে পরিচিত, বাইরের পৃথিবীর সাথে এদের দূরত্বের দেয়ালটা মাত্র কয়েক ইঞ্চির, কিন্তু এই দেয়ালের ওপারেই লুকিয়ে আছে এক মানবিক ট্র্যাজেডি। 1947 সালে দেশভাগের পর ভারতের বিহার ও উত্তরপ্রদেশ থেকে বিপুল সংখ্যক উর্দুভাষী মুসলিম তৎকালীন পূর্ব পাকিস্তানে আশ্রয় নেন। 1971 সালে মুক্তিযুদ্ধের সময় তাদের একটি বড় অংশ পাকিস্তানের পক্ষে অবস্থান নেন। স্বাধীনতার পর তারা নিজেদের পাকিস্তানি নাগরিক দাবি করে দেশে ফিরতে চান। After the partition of the subcontinent in 1947, the father of the nation, Qaid Muhammad Ali Jinnah, requested everybody যে তোমরা ওই অঞ্চলে চলে যাও, ওই অঞ্চলে যেন পোর্ট আছে, বর্ডার আছে, খুব কাছাকাছি আছে, তোমরা ওখানে চলে যাও। ওখানে অনেকগুলো জিনিস নষ্ট হয়ে রয়েছে, জুট মিল নাই, পেপার মিল নাই, ফ্যাক্টরি নাই, ইলেকট্রিসিটি ডিপার্টমেন্ট অচল হয়ে গেছে। এগুলো তোমরা ওখানে যেয়ে ওগুলো ঠিক করো। আমরা এসেছিলাম, আপনাদের বাঙালি ভাইরা আমাদেরকে জড়িয়ে রেখেছিলেন, কাজকর্ম দিয়েছিলেন, বাস স্ট্যান্ড দিয়েছিলেন, সম্পর্ক করেছিলেন। কিন্তু আফটার দি পার্টিশন অফ দি সাবকন্টিনেন্ট আবার অন্য ধরনের খেলা হলো এখানে। 1972 থেকে 1990 সালের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক বিহারিকে আন্তর্জাতিক সহায়তায় পাকিস্তানে প্রত্যাবাসন করা হয়। সেই সংখ্যা ছিল প্রায় 2 লাখ। বর্তমানে প্রায় 3 লাখের বেশি বিহারি দেশের বিভিন্ন ক্যাম্পে মানবেতর ও ঘিঞ্জি পরিবেশে বসবাস করছেন। এর মধ্যে সবচেয়ে বড় মোহাম্মদপুরের এই জেনেভা ক্যাম্প। আমি একটা ঘিঞ্জি গলিতে প্রবেশ করেছি। এই গলিতে বেশ কয়েকটি ঘর রয়েছে। আমি সেরকম একটি ঘরে প্রবেশ করব এবং দেখার চেষ্টা করব তারা আসলে কিভাবে জীবনযাপন করছে। জ্যামিতিক হারের নির্মম সংখ্যাতত্ত্বকে যদি একপাশে সরিয়ে রাখি, তবে আসল সত্যিটা দাঁড়ায় ক্যাম্পের এই দেয়ালগুলোর ভেতর দম বন্ধ করা এক কান্নার গল্প। দিন গেছে, বছর ঘুরেছে, ঘরের এক একটি কোণে নতুন প্রাণের আগমন ঘটেছে, কিন্তু এই জরাজীর্ণ চার দেয়ালের পরিধি বাড়েনি 1 ইঞ্চিও। মাত্র 8 বাই 8 ফুটের এই ছোট কামরা, যেখানে একটা নিঃশ্বাস ফেললে আরেকটা নিঃশ্বাসের গায়ে গিয়ে ধাক্কা লাগে। এখানেই একটা পরিবারের 7 থেকে 8 জন মানুষ অবলীলায় মানিয়ে নেয়ার এক নিষ্ঠুর অভিনয় করে যাচ্ছেন দিনের পর দিন। এই এক চিলতে জায়গাটুকুর ভেতরে রান্না, আর এখানেই ক্লান্ত শরীরটা এলিয়ে দেওয়ার আকুল চেষ্টা। এক ঘরে 5 জন থাকি, অনেক বিপদ হয়েছে, অনেক কষ্টতে থাকি। আমার 7টা পোলাপান ছিল, আমরা স্বামী স্ত্রী 2 জন, 4টা আপনার গিয়া মেয়ে, 3টা ছেলে, মোট 9 জন ছিলাম এই রুমে। 5 জন থাকি, আমরা এক ঘরে 5 জন থাকি, 3 জন এক জায়গায়, 2 জন এক জায়গায়।
এখানকার বেশিরভাগ মানুষের জীবিকা জড়িয়ে আছে নরসুন্দর, কসাই, মাছ কাটা কিংবা দর্জির মতো পেশার সাথে। এমনও হয় যে আমাদের লোকজন যখন বাইরে যদি কাজ করতে যায় মহিলারা, তখন কাজেরও অনেক সমস্যা হয়, আর আমাদেরও অনেক সমস্যা হয় চলতে ফিরতে। যে কোনো জায়গাতে গেলে করে না, অনেক সময় এলাও করে না। ক্যাম্পের ভেতরের রাস্তাগুলো যেন এক একটা গোলক ধাঁধা, এত সংকীর্ণ যে দুজন মানুষ একসাথে হাঁটাও দায়। বছরের পর বছর কোনো সংস্কার হয় না। সামান্য বৃষ্টি হলেই ড্রেনের ময়লা আর নর্দমার পানি উপচে রাস্তাগুলো ভেসে যায়। বঞ্চনার মাঝেও নতুন প্রজন্মকে আলোর দিশা দেখাতে এখানে গড়ে উঠেছে একটি স্কুল, যেখানে পাঠদান চলে ৮ম শ্রেণী পর্যন্ত। একসময় যেখানে উর্দু পাঠ্যক্রমে পড়াশোনা হতো, এখন সেখানে জায়গা করে নিয়েছে বাংলা আর ইংরেজি। মূলত যে আমরা তো এই দেশেই জন্মগ্রহণ করেছি, এখানেই ছোট থেকে বড় হচ্ছি, আর সবার মন মানসিকতা চেঞ্জ হয়েছে। আমরা আর কেউ পাকিস্তান যেতে চাচ্ছি না, এই জন্য আমরা মোটামুটি উর্দুর লেখাপড়াটা স্কুল থেকে বন্ধ হয়েছে। এখানকার গণ্ডি পেরিয়ে কেউ কেউ বুক ভরা স্বপ্ন নিয়ে ক্যাম্পের বাইরের বিদ্যালয়গুলোতে ভর্তি হয় ঠিকই, কিন্তু বাইরের চেনা পৃথিবীটা তাদের সহজে আপন করে নেয় না। চেনা গণ্ডির বাইরে পা রাখলেই তাদের গায়ে লেগে যায় বিহারীর বাচ্চার মতো নির্মম অপবাদের সিলমোহর। এই মানসিক লাঞ্ছনা আর অবহেলার ক্ষত সইতে না পেরে মাঝপথে থমকে যায় অনেকের পড়াশোনা। এরা তো রুট করতে পারবেন না। আমি আপনাকে বলি বাঙালি, আপনি আমাকে বলবেন বিহারি, আপনি আমাকে বলবেন মারওয়া। আরে ভাই, মারওয়া এটা একটা ভাষা। আই নো ইংলিশ, আই নো বেঙ্গলি, আই নো উর্দু, তো কি ডিফারেন্সেস হলো আমার? জেনেভা ক্যাম্পের কথা হবে আর এখানকার খাবারের স্বাদ নিয়ে আলোচনা হবে না, তা কি করে হয়? এই সরু গলির ভেতরেই লুকিয়ে আছে ভোজন রসিকদের প্রিয় কিছু ঠিকানা, যেখানে বোবার বিরিয়ানির সেই স্বাদ কিংবা মোস্তাকিমের চাপের মশলাদার ঘ্রাণে মাতোয়ারা হতে প্রতিদিন ভিড় জমান শহরের নানা প্রান্তের মানুষ। এই ক্যাম্পের পরিচয়টা বড় বিচিত্র, বড় দ্বিমুখী। একদিকে যেমন এখানকার জিভে জল আনা বোবার বিরিয়ানির সুখ্যাতি, অন্যদিকে অন্ধকার জগতের এক কুখ্যাত আখড়াও এটি। মাদক কেনাবেচার এক বড় স্বর্গরাজ্য হয়ে উঠেছে এই চিপাগলিগুলো। ক্যাম্পের সীমানায় পা রাখলেই বোঝা যায় সেই বাস্তবতা। অচেনা কেউ ঢুকলেই চোখের পলকে খুব কাছে এসে দাঁড়াবে কোনো এক তরুণ, তারপর ফিসফিসিয়ে জানতে চাইবে লাগবে নাকি। একসময় এই পাকিস্তানিরা এদেশের স্বীকৃত নাগরিক ছিলেন না। দীর্ঘ আইনি লড়াইয়ের পর 2008 সালে বাংলাদেশের নাগরিকত্ব ও ভোটাধিকার পান। আমরা এখান থেকে কিছুই চাই না, কোথাও যেতে চায় না, আমরা এখানেই থাকবো, এখানেই আসি। উই লাভ দিস পার্ট অফ কান্ট্রি ভেরি মাচ। সুতরাং আমাদেরকে এখানে পুনর্বাসন করা হোক। আমরা কি মানুষ হিসাবে এইভাবেই থাকবো আর কতদিন? হাউ লং? ঠিক আছে, আমরা বাংলাদেশে আছি। হোয়াট ক্রাইম উই হ্যাভ ডান? যদি কোনো ক্রাইম করে থাকতাম, আপনি যদি ট্রায়াল করেন, ট্রায়ালের মাধ্যমে যেই শাস্তি পাবো, শাস্তি দেন আমাদের, আমরা বহন করে দেবো। কিন্তু এইভাবে মানুষ একটা গোষ্ঠীকে ধ্বংস করা, আই ডোন্ট থিঙ্ক ইট ইজ পসিবল। এটা কিন্তু জিনিয়ান। কাগজে কলমে ভোটাধিকার মিললেও সমাজের মূল স্রোত আজও এই মানুষগুলোকে আপন করে নেয়নি। ভোটের দিন ফুরলেই তারা আবার সেই চেনা অবহেলিত বিহারি। দশকের পর দশক ধরে চলা এই মানবিক সংকটের শেষ কোথায় তা আজও অজানা।